আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ঢাকায় হচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এটি। দুদেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কে বরফ গলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কখন নাগাদ শুরু হতে পারে এবং কি কি বিষয়ে আলোচনা হবে জানাবেন? মার্ফি, ধন্যবাদ আপনাকে। একটি শুরুতে একটা বিষয় জানিয়ে রাখি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন, অর্থাৎ সকাল 8:58 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছেন এবং তার সাথে প্রতিনিধি দলে কতজন আছেন এটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা দিল্লির মধ্যকার যে এই বৈঠক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারই প্রথম একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের সব বিষয়, অর্থাৎ যে সকল তথ্য রয়েছে, কূটনৈতিকদের আসা যাওয়া, তাদের প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু খুব গোপনীয়তার সাথে করা হচ্ছে। ঢাকা এবং দিল্লির মধ্যে কিন্তু এই ধরনের একটি আলোচনা আগেই হয়েছিল যে এই বৈঠকটি কিন্তু খুব কঠোর গোপনীয়তার মধ্যে কিন্তু প্রত্যেকটি বিষয় অনুষ্ঠিত হবে এবং সেই গোপনীয়তা রক্ষার্থে কিন্তু ঢাকা খুব গুরুত্বের সাথেই কাজ করছে এবং বিক্রম মিশ্রির কোনো পদক্ষেপ সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য সেইভাবে আসেনি। তবে যতদূর জানতে পেরেছি তিনি ঢাকায় নামার পর একটি 5 তারকা হোটেলে এখন অবস্থান করছেন এবং ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমি যেখানে আছি, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে প্রধান যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। এবং আপনাকে যদি একটু বিষয় বলে রাখি যে এই যে এফওসি কিন্তু প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি খুবই সাধারণ একটি বৈঠক। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকার 5 আগস্টে পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন 8 আগস্ট, এবং এই সময়টার আগে এবং পরে এই পুরোটা সময় ঘিরে কিন্তু ভারতের সঙ্গে যে সম্পর্কের একটি অবনতি, এমন একটি সময় যেহেতু বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকটি কিন্তু বেশ গুরুত্বের সাথেই সব মহলে বেশ গুরুত্বের সাথেই চর্চা হচ্ছে এবং এটি কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব ফেলবে। কেননা প্রতিবেশী দেশ ভারত সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে উস্কানিমূলক তথ্য দিচ্ছে বা নানা ধরনের, এবং একটি বড় ঘটনা যেটি ঘটে গেছে আপনারা সবাই জানেন যে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে কিন্তু হামলা হয়েছে। তো সব কিছু বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে এবং এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অবস্থান এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এই বৈঠকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকটি কতক্ষণ নাগাদ অনুষ্ঠিত হবে এটা আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হাসান, তার সাথে কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং এরপর বিকেল 4:30 নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বিকেল 4:30। এবং আরেকটি বিষয়, তিনি কিন্তু মাত্র একদিনের সফরে ঢাকায় আসছেন এবং এই একদিনের সফর, অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ পরই হয়তো তিনি চলে যাবেন। ঠিক কয়টা নাগাদ তিনি চলে যাবেন সেই তথ্যটি আমাদের কাছে নেই। তবে মার্ফি, এই বৈঠকের পরবর্তীতে আমরা হয়তো বুঝতে পারবো বা জানতে পারবো যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আসলে কোন পর্যায়ে যেতে পারে বা কত দ্রুত এই যে একটি শীতল সম্পর্ক এটি কত দ্রুত স্বাভাবিক হতে পারে, এটি কিন্তু আমরা জানতে পারবো। এবং এই বৈঠকের পরে হয়তো ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলবেন, আমাদের কাছে তথ্য রয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই বিষয়ে আমাদেরকে ব্রিফ করা হবে, তখন হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে ঠিক কি কি ধরনের কথা হয়েছে। এর মধ্যে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক, যেটি আপনাকে আমি বলছিলাম। তো এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠক কোন পর্যন্ত আমাদের জন্য সুদূর প্রসারী হতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। মার্ফি। শাকিলা, ধন্যবাদ আপনাকে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়ন ইউর 27 দেশের রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ এলডিসি উত্তরণ, পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা,
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বৈঠকে। ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশনের তথ্য মতে আগের থেকে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে কয়েক গুণ। এতে করে কমেছে সরকারের রাজস্ব। হিলি থেকে আব্দুল আজিজের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। সুনসান নীরব দিনাজপুরের হিল ইমিগ্রেশন। একসময় এই ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্টধারী যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল, কিন্তু ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করায় কমেছে যাত্রী পারাপার। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় কয়েক মাস আগেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 5 থেকে 600 যাত্রী পারাপার হতো, আর এখন 1 থেকে 150 জন। ভারত সরকার ভিসা দেয়া বন্ধ করায় ভোগান্তিতে পড়েছে রোগীসহ নানা পেশার মানুষ। কমেছে সরকারের রাজস্ব আয়। তবে আগের থাকা ভিসায় যাতায়াত করছে যাত্রীরা। এখানে আসি দেখলাম যে লাইন ধরে আগের লোক অপেক্ষা করতো, সেটা এখন আর নাই। মোটামুটি লোক খুব কম, তাড়াতাড়ি কাজটা আমার সম্পন্ন হয়েছে। সারাদিনে 10টা ফাইল করতাম, এখন সারাদিনে একটাও করতে পারতেছি না এবং ফাইল উঠাতেও পারতেছি না। ভিসাটা শেষ হয়েছিল ভেলোরে, যে আমরা এটা এক্সচেঞ্জ করে নেওয়ার পরে আরও ডবল এন্ট্রি পেয়েছি, সেটাও একবার অলরেডি হয়ে গেছে। এই যাওয়াটা যদি আমাদের বন্ধ করে দেয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করার তো অসুবিধা হবে 100%। আমাদের মাল্টিপল ভিসা হয়তো এই ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত, কারো 21 তারিখ পর্যন্ত, কারো 18 তারিখ পর্যন্ত, এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আগে তো অনেক তো ব্যবসা ভালো হচ্ছে, এখন তো ব্যবসা খারাপ, অনেক লোকজন যাতায়াত অনেক কম করে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে বলছেন এই কর্মকর্তা। আমদানি এবং রপ্তানির সাথে জড়িত তারা তো আসা যাওয়া করে, যারা পাসপোর্ট যাত্রী, তারা মাল্টি ভিসা যাদের আছে তারা তো আসা যাওয়া করে। সেই হিসাবে আগের থেকে যাত্রী সংখ্যা একটু কমেছে, আর আমদানি রপ্তানি বর্তমানে হিলি স্থলবন্দরে স্বাভাবিক আছে। ইমরুল কায়েস, RTV। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু এলাকায় এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, হামলার সময় একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। সমন্বয়কদের 8 জনের একটি দল এক অনুষ্ঠানে অংশ নিতে বান্দরবানের লামায় যাচ্ছিল। এর আগে গেল 27 নভেম্বর কক্সবাজারে হাসনাত সার্জিসের গাড়ি বহরকে চাপা দেয় একটি ট্রাক। ওই দিন যাত্রাবাড়িতেও হাসনাতের গাড়িতে একই ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মাদারীপুরে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের হামলায় অন্তত 50 জন আহত হয়। তাদের অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ ক্ষত নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উন্নত চিকিৎসা পেলে অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানায় সংশ্লিষ্টরা। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পুলিশ আমার দেখেই গুলি শুরু করছে। আমি ঢুকে গেছি, এক সাইড আমার ভিতরে গেছে, যা আর এক সাইড বাইরে আসলো। তো একটা ছেলে আমার টান দিয়ে ঢুকাইছে, আর এই সাইডে সম্পূর্ণ শরীরেই আমার গুলি লাগছে। রিকশা চালক বাবার আদরের কন্যা 8ম শ্রেণীর শিক্ষার্থী মানসুরা আক্তার মাদারীপুর শহরের গোলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে কোনো রকমে দিন পার করছিল পরিবারটি। প্রতিদিনের মতো 18 জুলাই প্রাইভেট পড়তে গিয়ে পুলিশের গুলিতে 2 চোখ সহ সারা শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে না পেরে হতাশায় দিন কাটছে তাদের। সারা শরীরে আমরা বুলেট এখন বের করতে পারিনি, তার এই যে হাড়ের ভিতরে লাগছে, হার্টের সমস্যা হয়ে গেছে। হার্টের গুলি বের করতে হলে আমাদের যেতে হবে, হার্ট ইনস্টিটিউটে যেতে হবে। আর কি আর্থিক সহযোগিতা না পেলে আমরা কেমনে যাব। চর কুকরাইল এলাকার বাসিন্দা কলেজ ছাত্র শুভ ব্যাপারী পড়াশোনার পাশাপাশি বাবার চায়ের স্টলে কাজ করত সে। 18 জুলাই আন্দোলনে যোগ দিলে 2 চোখ সহ সারা দেহে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। ছেলের চোখের উন্নত চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবারটি। এখন আমি কিভাবে আগামী ভবিষ্যৎ দেখব, এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। যে আমি চোখ নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করে আমার বাবা মার মুখে হাসি ফুটাবো, একটি চাকরি করার অনেক ইচ্ছা ছিল, তবে এখন তো আর আমি চোখে দেখতে পাই না। এখন হয়তো আমার ভবিষ্যৎ অন্ধকার। পুলিশ তাকে গুলি করে, তার একটা চোখ নষ্ট হয়ে যায়, মাথায় অনেক গুলি লাগে। আমি 2 লক্ষ টাকা দিয়ে আমার ছেলের ট্রিটমেন্ট করে আনছি, এখনও আমার ছেলে সুস্থ হয় নাই।
আমি সরকারের সহযোগিতা চাই। আমার সামান্য একটা চার দোকান, এই দোকান করে কি আমি আমার সন্তানের চিকিৎসা করবো, না আমার সংসার চালাবো, না আমি নিজে বাঁচবো? কিন্তু আমার এই নতুন সরকারের কাছে অকুল আবেদন, তার কথা শুনলে চোখের পানি পড়ে যায়। সরকার খুব ভালো মনের মানুষ, আমি আজ পর্যন্ত আমার ছেলের কোনো কিছু আমি পাই নাই, তাই আমার ছেলের জন্য চিকিৎসাটা তারা দেখে। মাদারীপুর সরকারি কলেজের ছাত্র সাফায়েত ইসলাম অনাবিল সারা শরীরে স্প্লিন্টারের ক্ষত নিয়ে বয়ে চলেছেন অনিশ্চয়তার পথে। মাঝে মাঝেই যন্ত্রণায় কুঁকড়ে ওঠে তার দেহ। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ দরিদ্র পরিবারটির দায়িত্ব নেয়ার দাবি জানায় সে। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম, তারপর ছাত্রলীগের লোক, তারপর পুলিশ একসাথে একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করে। তারপর এই যে যাদের নির্দেশে এই যে প্রশাসনের লোকরা আমাদের উপরে হামলা করছে, তারা এখনো রাস্তা দিয়ে ঘুরে, তাদের সুষ্ঠু বিচার চাই আমি এটার। একইভাবে মাদ্রাসা ছাত্র আকিব মাতুব্বর, দশম শ্রেণীর শিক্ষার্থী মিদুল হাসান, দোকান শ্রমিক সাখাওয়াত হোসেন সহ অর্ধশতজন পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছে। বাদ যায়নি পথচারী, শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রেজওয়ান শরীফ, RTV। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘ 2003 সালে এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। 2007 সালের 27 ফেব্রুয়ারি জাতিসংঘ দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকালে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সামনে র্যালি অনুষ্ঠিত হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণ্যের একতার মধ্যে দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছে সরকার। সেই লক্ষ্যেই এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশন দুদকের সংস্কারের উদ্যোগ নিয়ে সংস্কার কমিশন গঠন করেছে। আগামী মাসের মধ্যেই কমিশন দুদক সংস্কারে তাদের প্রতিবেদন দাখিল করতে পারে। এক ঝাঁক সহযোদ্ধার জীবন বাঁচিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর স্টেইন গানের সামনে একা লড়াই করে নিজের জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল। দেশ স্বাধীনের পর এই বীরের বসতভিটা নদী গ্রাস করলে সরকারিভাবে পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেও ওই পরিবারের ভাগ্যে জোটেনি তেমন কিছু। এমনকি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত পান না পরিবারের সদস্যরা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, বীরশ্রেষ্ঠের পরিবারের কষ্টের গল্প সহায়তা করেছেন ভোলা প্রতিনিধি অমিতাভ অপু। 1967 সালে বাড়ি থেকে পালিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর 1971 সালে ব্রাহ্মণবাড়িয়ার পোর্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা কোম্পানিতে নেতৃত্বের সুযোগ পান সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। প্রচন্ড সাহসিকতার সাথে পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখে দিলে মাত্রাতিরিক্ত রেগে যান হানাদার বাহিনী। পুরো টিম যখন ঘিরে ফেলে পাকিস্তানি মিলিটারি, মৃত্যু নিশ্চিত জেনেই সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে দেওয়ার লক্ষ্যে সামনে থেকে টার্গেট ফায়ার শুরু করলে ঘাবড়ে যায় শত্রুপক্ষ। মোস্তফা কামালের গুলি শেষ হয়ে গেলে পাল্টা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায় শত্রুর বুলেটে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করলেও অবহেলিত মোস্তফা কামালের পরিবার। কষ্ট নিয়ে মারা গেছে একমাত্র সন্তান। পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করলেও মুক্তিযোদ্ধা কোঠায় মিলেনি এই পরিবারের কারোই চাকরি। আমাদের পরিবারের কেউই কোনো সরকারি চাকরির সাথে যুক্ত নেই। এটা আসলেই খুব মর্মাহত। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানের উত্তরসূরি হিসাবে আমাদের এটা দাবিদার, আমরা তো পেলাম না। বিশিষ্ট 7 জন ব্যক্তি একই খেতাব পাইছে, মানে একজনের এক ধরনের মূল্যায়ন করে। আমার এই বাড়িটা ভাঙ্গা যাইতে আছে। বাড়ির পাশে জেলা পরিষদের অর্থায়নে মোস্তফা কামালের নামে গ্রন্থাগার ও জাদুঘর করা হলেও জনবল নিয়োগ না দেয়ায় সেটি বন্ধ থাকে মাসের পর মাস। বইতে মোস্তফা কামালের জীবনী পড়লেও বাস্তবে এই জেলার ছাত্রছাত্রীরা জানে না তার বীরত্ব গাথার কথা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নাম শুনছো?
ভোলার দৌলত খান মুদের মনে হয়, আমি জানি না। আমরা খুবই গর্বিত যে এখানে তার নামে একটা জাদুঘর করা হয়েছে। জাদুঘরে কিছু বই ছাড়া নেই তেমন কিছু, বীর শ্রেষ্ঠের নেই কোনো স্মৃতিচিহ্ন, তাই চাইলেও জানা সম্ভব নয় খুব বেশি কিছু। বইটা সবসময় খোলা হয় না, সেজন্য আমরা ওটার ভিতরে যেতেও পারি না আর বইপত্র পড়তেও পারি না। বীর শ্রেষ্ঠের পরিবারকে জাতীয় ও স্থানীয় অনুষ্ঠানে সম্মানের সাথে দাওয়াত ও খোঁজখবর নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্মৃতিকে আরো জনগণের কাছে, এই বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তার স্মৃতি সংরক্ষণ করতে কি কি করা যায় এইটা নিয়ে আমরা কাজ করছি। বীরশ্রেষ্ঠের পরিবারের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে আগামী প্রজন্মের সামনে বীরদের বীরত্ব গাথা তুলে ধরা হবে জাতির সামনে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাইদুর রহমান রুবেল, RTV। দিনাজপুরের হিলিতে কমেছে সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। কেজি প্রতি সয়াবিন তেল 5 টাকা কমে 185 টাকায়, ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 60 টাকা এবং দেশি কাঁচামরিচ 10 টাকা কমে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি আলু 65 টাকা থেকে 70 টাকা এবং ভারতীয় আলু 50 টাকা থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের শনিবার ও রোববার 2 দিনে ভারতীয় 65টি ট্রাকে 1900 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আলুর দাম অপরিবর্তিত থাকার বিষয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। যে মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলুর দামটি গত কয়েকদিন থেকে কিন্তু অপরিবর্তিত রয়েছে। এর কারণটি হচ্ছে যে ভারত থেকে কিন্তু কোনো প্রকার আলু আমদানি হচ্ছে না, অর্থাৎ ভারত সরকার স্লট বুকিং বন্ধের অজুহাত দেখিয়ে, অর্থাৎ সেই দেশের দাম বেশি এবং উৎপাদন কম দেখিয়ে কিন্তু তারা ভারত থেকে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার ফলে কিন্তু হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু আলু দাম কিন্তু গত কয়েকদিন থেকে অপরিবর্তিত রয়েছে। এখন দেশি আলু আপনার 65 থেকে 70 টাকা এবং ভারতীয় আলু 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে আলু যদি আমদানি হয় সেক্ষেত্রে কিন্তু দাম কমবে, তবে আমরা যেমনটি জানতে পেরেছি কয়েকদিনের মধ্যে কিন্তু আলু আমদানি একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। পেঁয়াজ আপনার আমরা গত 2 দিন আগেও দেখেছিলাম যে 75-80 টাকা বিক্রি হয়েছিল, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। সেই সঙ্গে কিন্তু আপনার কাঁচামরিচের দামটি কিন্তু কমেছে। কাঁচামরিচ কিন্তু আপনার 80-90 টাকা বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। আসলে সরবরাহ বেশি হওয়ার কারণে কিন্তু মূলত দাম কমেছে, অর্থাৎ পেঁয়াজের দামটি কমার কারণটি হচ্ছে দেশি পেঁয়াজ কিন্তু ইতিমধ্যে খুচরা বাজারে আসতে শুরু করছে, যার জন্য কিন্তু এই ভারতীয় পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। আপনার অন্যদিকে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 90 থেকে 100 টাকা কেজি দরে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সয়াবিন তেল যেটি আমরা দেখেছি সেটি খুচরা বাজারে কিন্তু আপনার খোলা সয়াবিন তেল সেটি কিন্তু 185 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও কিন্তু বিক্রি হয়েছিল 190 থেকে 192 টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা বলছে যে আসলে বোতলজাত সয়াবিন তেল তারা কিন্তু কোম্পানির কাছ থেকে কিন্তু যেটা কিনতেছে সেটা কিন্তু বোতলের যে দাম লেখা আছে সেই দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে, এতে কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে, যার জন্য তারা বোতলজাত সয়াবিন তেল তারা খুচরা বাজারে কিন্তু বোতল থেকে আলাদা করে তারা কিন্তু বিক্রি করছে, যার জন্য কিন্তু কিছুটা দাম কমেছে। তবে আসলে ভোক্তারা বলছে যে আসলে বাজারে ঊর্ধ্বগতি যে তেলের দাম বা অন্যান্য যে চাল ডাল আর অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দাম কমেছে, বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু অনেকটাই নার্ভিশ্বাস ক্রেতাদের মধ্যে। তবে পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কিছুটা কমার কারণে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মারফি, আরেকটা বিষয় জানিয়ে রাখি, চলতি সপ্তাহে গত 2 দিনে আমরা দেখেছি যে হিলি স্থল বন্দর দিয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে, প্রায় 65 টাকা 1900 মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। তো মারফি, এখন পর্যন্ত বলা চলে বাজার পরিস্থিতি অনেকটাই কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে আগামীতে কি হবে এটি ক্রেতাদের মধ্যে কিন্তু নানা জল্পনা কল্পনা বয়ে বেড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।